পয়লা জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার। বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এই দিন ধার্য করেন। এর আগে বিকেলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। বিস্তারিত মোহাইমিনুল খান উপর রিপোর্টে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিলকে ঘিরে রোববার দুপুরে কারাগার থেকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়। সকাল 11:30টার দিকে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা থাকলেও তা দুপুর গড়ায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপক্ষের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজিজুর রহমান দুলু জানান, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেছে বিচারক। বিদ্যন্ত বিষয়ে যে মামলাগুলো সেখানে রাষ্ট্রপক্ষ থেকে তার যদি আসামি পক্ষ যদি কোনো আইনজীবী নিয়োগ না করে তাহলে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে স্টেট ডিফেন্স দেওয়া যায়। সেখানে এই মামলাগুলোতে রাষ্ট্র সে চিন্তা করবে যে হত্যাগুলো বা যে দর্শনগুলো অভিযোগটা স্পষ্ট যে সেগুলি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং সেখানে ঘটনা পারিপার্শ্বিকতা সব কিছুই স্পষ্ট। সেগুলি তারা তদন্তকারী কর্মকর্তা সেখানে নিজের সেই তদন্ত করে স্বল্প সময়ের মধ্যেই উনি এই ধরনের চার্জশিট দাখিল করতে পারেন এবং বিচারকের কাছে যে আমাদের আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, যে সরকারের যে আইন আছে বা রাষ্ট্রের যে আইন আছে, তিনি ওই আইনটাকে ফলো করে চার্জশিট যিনি অভিযোগ গঠন করবেন, অভিযোগের পর থেকে তিনি প্রতিদিন এই মামলার কার্য পরিচালনা করতে পারবেন। সিআইডির ফরেনসিক রিপোর্টে হত্যার আগে রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 1 নম্বর আসামি সোহেল রানা সে দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এরপর ধর্ষণ শেষে প্রথমে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। দেশজুড়ে আলোচিত এই মামলায় 5 দিন তদন্ত শেষ করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই মামলার সকল বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ হবে বলেও তাদের আশা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। ঈদের ছুটিতেও বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে সরকার। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি সতর্ক করেন, কোনো অপরাধের ঘটনায় ছাড় দিচ্ছে না সরকার। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠালে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে। আরও জানাচ্ছেন শারমিনীরা। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় ঘাতক সোহেলের সরাসরি ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে দেশবাসী। তার বিচারে কঠোর অবস্থান নিয়েছে সরকারও। খোদ প্রধানমন্ত্রীর ঘোষণা, 1 মাসের মধ্যে সর্বোচ্চ সাজা হবে ধর্ষক ও খুনির। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে উঠে আসে শিশু রামিসার হত্যা প্রসঙ্গ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 5 থেকে 7 দিনের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে। এতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের প্রত্যাশার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজে
এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হচ্ছে, যেখানে ব্যক্তি নয় দেশের অগ্রাধিকার পাবে। সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে সেই পাসপোর্টে আমরা আগের মতোই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব। এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। বিভিন্ন বিষয় যেগুলো ভিসা পেজ থাকে আর কি, ওগুলোর মধ্যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে একটা ব্যক্তিতান্ত্রিক চর্চা আমরা লক্ষ্য করেছি, যেটা বাংলাদেশের অধিকাংশ জনগণের এবং এদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করেছি। যেমন আমরা ভবিষ্যতের মুদ্রার মধ্যে আপনারা বীর শ্রেষ্ঠদের চেহারা দেখতে পাবেন। অনলাইন অফলাইনে জুয়া বন্ধে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাতে কাজটা একটু ত্বরান্বিত হবে। শারমিন মীরা, ৭১, ঢাকা। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয় নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে টেকসই জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। দেশে দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুৎ সংকট, যা টানতে হচ্ছে বিএনপি সরকারকেও। তাই বিদ্যুৎ জ্বালানি টেকসই করতে সৌরশক্তির পথে হাঁটছে সরকার। সকালে জাতীয় সংসদ ভবনের ছাদে বসানো হয় সৌরশক্তির প্যানেল, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বক্তব্যে তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে তার প্রতিফল থাকতে হয়। তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে জানিয়ে টেকসই জ্বালানি নিশ্চিতে সৌরবিদ্যুৎ সহায়ক হবে বলে তার আশা। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। পরে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান কিভাবে সারা দেশকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয়ত হলো ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে। সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার তারা করবেন। সরকার যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। ট্যাক্সের প্রশ্ন আছে, ব্যাটারির প্রশ্ন আছে, এগুলো করবে সার্ভিস। তৃতীয়ত হলো যে আমাদের সেচ ব্যবস্থাপনা আজকে বাংলাদেশে জানেন তো আমাদের ডিজেল খুব ক্রাইসিস থাকে সেচ ব্যবস্থার জন্য। সেখানেও আমরা সোলার সিস্টেম ইউজ করা সম্ভব কিনা প্রত্যেকটা পাম্পের সাথে সেরকম কার্যক্রমও সরকার হাতে নিয়েছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে ব্যাপারীরা বলছেন হাট পুরোপুরি জমে উঠতে আরো কয়েকদিন লাগবে। অন্যদিকে দাম যাচাই বাছাইও পছন্দের পশু খুঁজতে এক হাট থেকে অন্য হাটে ঘুরছেন ক্রেতারা। নির্বিঘ্ন ও নিরাপদে পশু ক্রয় বিক্রয় নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন হাট কর্তৃপক্ষ। মামুন হোসাইনের রিপোর্ট। 2,25,000 টাকায় বিক্রি হয়েছে এই গরুটি। এতে সন্তুষ্ট কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী জাকির। আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে খুশি ক্রেতাও। বাজারের পরিস্থিতি আমরা সন্তুষ্ট। বাজারে যে পরিস্থিতি এখন পর্যন্ত আছে তাতে আমরা খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আসার পর প্রথম একটা গরু দেখলাম, দেখার পর পছন্দ হলো। দাম আহামরি চাইনি উনি। গরু আমি তো কিনলাম, আমার ছেলে পছন্দ করছে,
ছেলের পছন্দেই আমি নিয়ে এনেছি। দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিয়াবাড়ি হাটে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ছোট, মাঝারি ও বড় আকারের গরু ছাগলে ভরে উঠেছে কোরবানির হাট। বিক্রেতারা বলছেন ঈদের কাছাকাছি সময়ে হাট পুরোপুরি জমে উঠবে। হাটের সার্বিক ব্যবস্থাগুলো ভালোই আছে, যেমন এই বাঁশ খুঁটি যা লাগে এরা হাট কমিটি দিছে আমাদের। দাম মোটামুটি আমি চাচ্ছি 90, 80, 85 হলে পর আমি দিয়ে দেবো। সাইকেল বেরি টেরি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি ধরো এখন গরু মনে হয় ভালো দামে বেচতে পারবো না। এদিকে হাটে ধীরে ধীরে বাড়ছে ক্রেতার আনাগোনা। অনেকেই আগে থেকেই দেখে রাখছেন পছন্দের কোরবানির পশু। কেনার জন্য আসি নাই, ধরতে গেলে এখন আমরা দেখতেছি পছন্দ হলে কিনবো। সবাই চায় 2 টাকা বেশি পাবো কেমন, যে কারণে তারা গরু আটকায় রাখছে আর কি। আমার যত ধারণা হয়তো 2 দিন পরে যেটা 2.5 লাখ চাচ্ছে সেটা হয়তো দেখেন 2 লাখ টাকা বিক্রি করে দেবে আর কি। দাম চাচ্ছে বেশি, কিন্তু দেখা যায় দামাদামি করে কিনলেই সঠিক ইয়ের মধ্যে কেনা যাচ্ছে আর কি। আমার যে গরুটা কিনছি আমি খুব সন্তুষ্ট, আমি খুব কনফিডেন্স। সবাই আসছে, দেখতেছে, যার পছন্দ হচ্ছে সবাই নেওয়ার মতো প্রস্তুতি করছে। দেশি গরু খুব ভালো লাগে, দেশি গরু তো সবসময় কেনা হয়, তো দেশি গরু খুব সুন্দর। পশুর হাট সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা ব্যবস্থা নিয়েছেন হাট কর্তৃপক্ষ। নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় নিশ্চিতে কাজ করছেন তারা। নিরাপত্তা বাহিনী আমাদের এখানে এসে তারা সর্বোত্তক নিরাপত্তার চাদরে পুরো হাট এরিয়া তারা কন্ট্রোল নিয়েছে। এর সাথে আমরা আমাদের 2000 ভলান্টিয়ার টিম দিয়েছি, এক্সপার্ট দক্ষ ভলান্টিয়ার টিম দিয়েছি। তাই নিরাপত্তা বাহিনীর সাথে তারা হাট ম্যানেজমেন্টে হাট পরিচালনার কাজ করতেছে। এখানে একটা ব্যাপারীর কোনো অসুবিধা দেখার জন্য তারা কাজ করতেছে। ব্যাপারীদের আশা দ্রুতই ক্রেতাদের চাপ আরও বাড়বে এবং জমে উঠবে বেচাকেনা। মামুন হুসাইন, 71, ঢাকা। বরিশাল অঞ্চলে সবচেয়ে বড় কোরবানির হাট জমে উঠেছে চরমোনাইয়ে। ক্রেতারা জানান এই হাটের প্রধান বিশেষত্ব হচ্ছে এখানে বিক্রেতার জন্য প্রতি পশুর হাসিল মাত্র 100 টাকা। আর এজন্যই এই হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা, খামারি এবং পাইকারদের ভিড় জমে। বিধান সরকারের প্রতিবেদন। বরিশালের এই হাটে মিলে স্থানীয় খামারিদের প্রস্তুত করা গরুর পাশাপাশি চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ থেকে আসা তরতাজা গরু। অঞ্চলের সবচেয়ে বড় এই পশুর হাটে এবার 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত দামের গরুর দেখা মিলছে। এটা ফ্রিজিয়ান গরু, এটা 6.5 মণ ওজন আছে। এটার দাম আমি চাচ্ছি 2,25,000, লোকে কাস্টমারে বলতেছে 1,80,000। ওকে আমি বিগত 4.5 বছর পালন করছি। ওর লাইভ ওয়েট আছে এখন 1006 কেজি, আর ওকে আমার দাম চাচ্ছে 7 লক্ষ টাকা। হারেল গাই 1 লাখ টাকা বেশি। ক্রেতা এবং বিক্রেতারা জানান এই হাটের সবচেয়ে বড় সুবিধা হলো গরু প্রতি মাত্র 100 টাকা খাজনা। এছাড়া নেই অন্য কোনো চাঁদা। ভালো আছে, চোতায় টাকা নেয় না কিছু না। আমাদের বিক্রি লাগাতন কিনার 100 টাকা, সুযোগ সুবিধা সর্বদিকে ভালো। 1,14,000 আর একটা বেশি 1,30,000। না, এই বাজারে কোনো চান্দা মান্দা নেই। এই বাজারে প্রতি বছরই আসি, এই বাজার তিনি গরু কিনে নিই। ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার হাটে গরুর দাম কিছুটা কম। এজন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে ভিড় করছেন এই হাটে, কিনছেন পছন্দসই গরু। এবার গরুর দাম একটু কম, গতবার সে অনেক কম। গরু প্রতি 30,000, 20,000, 25,000 করে কম। 17টা গরু আনছি। ধান চাউমিন হে হারে হারে সব কমিয়েছে, গরুর বাজার একবারই কম। হ্যাঁ, সস্তা দেখিয়ে তো আইছি, এই জন্য তো আইছি। আমরা গরুটা কিনছি তো কটা 10-12টা কিনছি। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান ভাইরাসজনিত লাম্পিস কিংবা অন্য রোগে আক্রান্ত গরু বিক্রি বন্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন। এজন্য জেলায় 68টি কোরবানির হাটে তাদের 23টি দল কাজ করছে। আমরা কোনো ধরনের অসুস্থ গরু, শুধু লাম্পি না, এটা খুরা রোগ আছে বা অন্য কোনো স্কিন ডিজিজ আছে বা অন্য কোনো রোগে আক্রান্ত গরু আমাদের মার্কেটে আমরা ক্রয় করতে আমরা নিরুৎসাহিত করি এবং বিক্রয় করতে আইনগতভাবেও আমরা ব্যবস্থা নেব। 2 যুগ ধরে 7 একর জমির উপর প্রতিষ্ঠিত চরমোনাই হাটে এবার 6,000-এর বেশি গরু মিলবে। বিধান সরকার, 71, বরিশাল। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিষ্পত্তির পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাংলাদেশ তার সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে উদ্যোগ নিতে পারেনি। এ অবস্থায় বঙ্গোপসাগরের 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করল সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দরপত্রের ধারাবাহিকতায় সমুদ্র থেকে বড় ধরনের গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। 2012 সালে মিয়ানমার ও 2014 সালে ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তি হয়। এই নিষ্পত্তির ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার এলাকায় নিরঙ্কুশ সার্বভৌম
অধিকার লাভ করে। নিষ্পত্তির পর ভারত ও মিয়ানমার উভয়ই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান জোরদার করে। উভয় দেশই তাদের নিজস্ব সীমানা থেকে গ্যাস তুলছে। বাংলাদেশ সীমানার কাছাকাছি রাখাইন অববাহিকা থেকে বিপুল পরিমাণ গ্যাস তুলছে, যেই গ্যাস খনির অংশ বাংলাদেশেও থাকার সম্ভাবনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন বিশেষজ্ঞরা। এদিকে গেল 2024 সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সন মোবিল ও শেভরন বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে। পরে উন্মুক্ত দরপত্র আহ্বান করার পর সেই দরপত্রে কোনো বিদেশি কোম্পানি দরপত্র জমা দেয়নি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয় সমুদ্রের গ্যাস অনুসন্ধানে। অবশেষে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেছে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। সমুদ্রে বড় ধরনের গ্যাস ক্ষেত্র পাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা 180 দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিডিংয়ে গেছি এবং আশা করি এই বিডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। এ সময় মন্ত্রী বিগত সরকারের ভুল নীতির সমালোচনা করেন। তাদের ভুলেই দেশ জ্বালানি সংকটে ভুগছে বলেও জানান তিনি। আমরা দেখেছি যে সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল, যার ফলে আমাদের সমুদ্রের বিজয় করার পরেও যারা তখন বলা হয়েছে তারা হেরে গেছে, আমরা জিতে গেছি, তারা কিন্তু সেসব জায়গাতে গ্যাস উত্তোলন করে বিদেশে এক্সপোর্ট করছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে দেশের জ্বালানি নিরাপত্তায় যে অঙ্গীকার করেছিল সরকার তা বাস্তবায়নের পথে এগুচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি খাতে কেন আনন্দের দিন? আমরা দীর্ঘদিন ধরে করে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি সই করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইনশাআল্লাহ এই বিড রাউন্ডটা সফল হবে। সাজিদ সরকার, 71, ঢাকা। ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে তুলনামূলক ভিড় বেড়েছে রাজধানী রেল স্টেশন ও বাস টার্মিনালে। দেরি করে ছেড়েছে কয়েকটি ট্রেন। অন্যদিকে তীব্র গরমে চাহিদা বেড়েছে এসি বাসের টিকিটের। এদিকে সোমবার থেকে 5 জোড়া বিশেষ ট্রেন চালুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যুক্ত হবে 51টি অতিরিক্ত বগিও, জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস। নগরীর কর্মমুখী মানুষদের বাড়ি ফেরার তারা এখনও তুঙ্গে ওঠেনি। এরপরও নগরের বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ভিড়। তবে তীব্র গরমে অধিকাংশেরই চাওয়া এসি বাসের টিকিট। আছে পথের ভোগান্তিও। গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেজন্য আমাদের একটু ভোগান্তির হচ্ছে আর কি। বলছে এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে। এই রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার থাকে, গাড়িগুলো যদি স্মুথ রান করতে পারে, আপ ডাউন করতে পারে, তাহলে এই সমস্যাটা আমার মনে হয় থাকবে না। আর অতিরিক্ত ভাড়া আদায়ে গাবতলীতে জরিমানা করেছে ভোক্তা অধিকার। এই পর্যন্ত আমাদের অনিয়ম সেই রকমভাবে পরিলক্ষিত হয়নি। শুধু একটি কাউন্টারে আমরা দেখলাম যে 200 টাকা বেশি নেওয়ার প্রবণতা, সেটি খেয়াল করেছি। তো অন্য কাউন্টারগুলোতে আমরা যেটি দেখলাম যে বিআরটি এর যে নির্ধারিত ভাড়া সেই ভাড়াই বিক্রি হচ্ছে। এদিকে ট্রেনে এখনও নেই হুড়মুড় করা ভিড়। 2-1টি ছাড়া ট্রেন ছেড়েছে সময় মতোই। এবার গত রোজার ঈদে একটু ফেস করছি, একটু চাপ ছিল, অতিরিক্ত মানুষ ছিল বগির বাইরেও। তারপর হচ্ছে আপনার ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট ছিল। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে, আর আশা করি সুন্দরভাবে পৌঁছতে পারবো। এতটা জাম নেই, তবে আশা করি এমনটাই হবে এবং নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান ঈদ সামনে রেখে চালু হবে 5 জোড়া বিশেষ ট্রেন। তদারকি করা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকায়। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি
কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। তিনি আরও জানান, এখনো পর্যন্ত ট্রেনের সময়সূচিতে কোনো বিপর্যয় নেই। কিছু যাত্রায় বিলম্বের কারণ রেল লাইনে থাকা খড়কুটো। যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করছি, আমি মনে করছি স্বস্তি হবে। ফরহাদ ইবনে মালিক, একাত্তর, ঢাকা। ঈদের বাকি আর মাত্র কদিন, তবে এখনো বাস টার্মিনালগুলোতে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। দর্শক, এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানবো। মাইনুল, সড়ক পথে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং সার্বিকভাবে যাত্রীরা নিরাপত্তা সহ সব ব্যবস্থাপনা সম্পর্কে কি বলছে? বুশরা, ভিড় হয়তো দিনে ছিল না, তবে আজকে যেহেতু অফিসের শেষ দিন ছিল, সরকারি যে সকল অফিস রয়েছে, বেসরকারি অফিস রয়েছে, আজকেই শেষ দিন ছিল, অর্থাৎ বিকেল থেকে কিন্তু এই চাপ কিন্তু বেড়েছে বাস স্ট্যান্ডগুলোতে। এবং এখন যদি আমি বলি যে আমি মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি, আমি যখন এসেছিলাম তখন এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিতেও দাঁড়ানোর জায়গা ছিল না। অর্থাৎ বৃষ্টি, একে তো বৃষ্টি ছিল, পাশাপাশি যে মানুষটা হঠাৎ করে অফিস শেষে সবাই রওনা হয়েছেন, ফলে একটি চাপ কিন্তু এই যে মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এখন দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু লম্বা সিরিয়াল ধরে কিন্তু এখানে টিকিট কেনার জন্য অপেক্ষা করছেন। এবং এই বলা যায় যে আজকে যেহেতু সরকারি ছুটি শুরুর আগে শেষ দিন ছিল, তাই সবাই কিন্তু রওনা হয়েছেন অফিসটা কোনো মতে শেষ করেই বাড়ির উদ্দেশ্যে। আবার কেউ কেউ পরিবার কিন্তু আগে পাঠিয়ে দিয়েছেন এবং যারা আজকে যাচ্ছেন তারা নিতান্তই অফিসের জন্যই কিন্তু আটকে ছিলেন এবং অফিস শেষ হওয়ার পরপরই কিন্তু তারা রওনা হয়েছেন। এবং বাকি যেই কয়েকদিন আছে, আশা করা যায় যে সেই কয়েকদিনে কিন্তু সড়কপথ এবং নৌপথ, অন্যান্য যে যাতায়াতের পথগুলো রয়েছে সব পথে কিন্তু ভিড় কিন্তু লক্ষ্য করা যেতে পারে, কারণ সরকারি ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ যে নির্ধারিত ছুটি ছিল সেই ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং এখানে যারা আছেন তারাও কিন্তু বলছিলেন যে এখানে কোনো ভোগান্তির শিকার হচ্ছে না। আমরা একজনের সাথে কথা বলতে। দর্শক, এবারে নৌপথের খবর জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস আকন, যুক্ত হব তার সাথে। ইলিয়াস, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং আপনার সাথে নিশ্চয়ই যাত্রীদের কথা হয়েছে, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো অভিযোগের খবর পেয়েছেন কিনা? জি ধন্যবাদ বুশরা। আপনি জেনে থাকবেন যে আজ বিকাল থেকে কিন্তু সরকারি ছুটি ঘোষণা হয়, এরপরেই কিন্তু আপনারা জেনে থাকবেন যে তারপরেই লঞ্চ ভ্রমণ যারা করে, অর্থাৎ নৌপথে যাদের যাতায়াত করতে হয় তারা মূলত এই দক্ষিণ অঞ্চলের মানুষরা নৌপথেই যায়। এবং আজ সেই ছুটিকে ঘিরে আমরা দেখছি যে অতিরিক্ত লঞ্চও বাড়ানো হয়েছে এবং সেখানে স্বাভাবিকভাবে যেখানে 40টা লঞ্চ চলে প্রতিদিন দক্ষিণ অঞ্চলে, এবং আজকে সেখানে আমরা 60 থেকে 70টি লঞ্চের তথ্য পেয়েছি। অর্থাৎ ঈদের আগ পর্যন্ত আরও বাড়বে, 100টি লঞ্চ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু তথ্য জানিয়েছে। এবং যাত্রীদের অভিযোগের ব্যাপারে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ভাড়া স্বাভাবিকভাবেই হচ্ছে এবং মোটামুটি স্বস্তিদায়কভাবেই কিন্তু তারা বাড়ি ফিরছে। পাশাপাশি আমরা দেখছি যে নৌ মন্ত্রণালয় থেকে যেসব উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে রয়েছে যে যারা বৃদ্ধ বয়স্ক বা বিভিন্নভাবে টার্মিনালে আসতে সমস্যা হচ্ছে তাদেরকে মূলত হুইল চেয়ারের মাধ্যমে, অর্থাৎ অসুস্থ ব্যক্তিদেরকে হুইল চেয়ারের মাধ্যমে তারা মূলত এখানে স্বেচ্ছাসেবী সহ বিভিন্নভাবে কিন্তু লঞ্চে উঠানো দেওয়া হচ্ছে এবং হচ্ছে যে ভাড়ার বৃদ্ধির ব্যাপারে কোনো অভিযোগ নেই। এবং আমরা জেনে থাকবেন যে এই লঞ্চঘাটটি ছাড়াও নৌ মন্ত্রণালয় থেকে আরও একটি পাশাপাশি কিন্তু লঞ্চ 4টি লঞ্চ ছাড়া হয়েছে, অর্থাৎ বছিলা থেকে একটি টার্মিনাল করা হয়েছে। সেই টার্মিনাল থেকে আশা করা যায় কিছুটা স্বস্তির হবে নৌপথে যাত্রার। ইলিয়াস, এখন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।